আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ। দেখো, গত পর্বে আমরা জৈব যৌগ সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছি, আর জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য সম্পর্কেও জেনেছি। আজকে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দেখো, কার্বন শিকল কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ সমূহকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায়। এ জায়গায় কি বলছে? কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে। তাহলে কার্বন শিকল কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ দুই প্রকার, যথা মুক্ত শিকল জৈব যৌগ, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার জৈব যৌগ। এখন মুক্ত শিকল বলতে কি বোঝায়? মানে সংক্ষিপ্ত আকারে এটা মনে রাখবা যে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত থাকবে, এরকম ভাবে অসংখ্য কার্বন যুক্ত হতে পারবে, কিন্তু প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যুক্ত হবে না। আর বদ্ধ শিকল বা বলয়াকার জৈব যৌগের ক্ষেত্রে প্রথম আর শেষ কার্বনটা একসাথে যুক্ত থাকবে। দেখো এখানে পরে দেখো, মুক্ত শিকল জৈব যৌগ। এসব জৈব যৌগে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না। আমি যে কথাটা বললাম ওইটাই, দুইটা প্রান্ত পরস্পর যুক্ত হয় না। এর জাতীয় জৈব যৌগকে অ্যালিফেটিক জৈব যৌগ বলে, যেমন প্রোপেন, বিউটেন। এগুলো অনেকের যদি প্রোপেন বিউটেন বুঝতে সমস্যা হয় তাহলে সমস্যা নাই, সামনে আরো এগুলো আসতেছে। আর 19 এগুলো ছিল, তোমরা যদি কারো কাছে বই থাকে ওইটাও দেখে নিতে পারবে। আর সামনেও আছে অ্যালকিন, এগুলো সামনেও আলোচনা করা হয়েছে। এগুলো খালি এখন দেখো একবার। প্রোপেন, বিউটেন, এই দেখো তিনটি কার্বনের শিকল। এই তিন কার্বন থাকলে একটু মনে করে দেই, এক কার্বন থাকলে কি মিথেন, এটা হলো অ্যালকেন সারিতে কি হয়? মিথেন, তারপর ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এইগুলো। আর হইলো তোমার যদি অ্যালকিন হয় তাহলে কি হয়? প্রোপিন, বিউটিন, ইথিন। তারপর যদি অ্যালকাইন হয় ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এইরকম। আচ্ছা, সামনে এইগুলো নিয়ে আরো আলোচনা আছে। দেখো, তারপর অ্যালিফেটিক যৌগসমূহ কার্বন শিকলে কার্বন কার্বন পরমাণুর মধ্যে সিগমা বন্ধন ও পাই বন্ধন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সিগমা বন্ধন কি আবার পাই বন্ধন কি? এখন এটা মনে রাখো, যদি কার্বন কার্বন এইখানে দেখতেছো যে কি একক বন্ধন আছে, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেটা সবসময় মনে রাখবা সিগমা বন্ধন। আর যদি একটা কার্বনের সাথে আবার যদি একটা কার্বনের সাথে দুইটা বন্ধন, মানে দুইটা কার্বন, একটু সমস্যা হইতেছে। দেখো এইখানে দেখো, এই কার্বনটাতে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে একটা হবে সিগমা বন্ধন আর অপরটা হবে কি বন্ধন? পাই বন্ধন। তার মানে মনে রাখবা সবসময় সিগমা বন্ধন আগে হয় আর পাই বন্ধন পরে হয়। তারপরে অ্যালিফেটিক যৌগসমূহ কার্বন শিকলে কার্বন পরমাণুর সিগমা বন্ধন ও পাই বন্ধনের উপস্থিতি অনুসারে আবার দুই প্রকার। দেখো, মুক্ত শিকল জৈব যৌগ আবার দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত জৈব যৌগ, একটা অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ কখন বলবো? যখন কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত জৈব যৌগ যখন কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে। নিচে তোমাদের এগুলো আছে, এগুলো পড়ে নিবা। সম্পৃক্ত জৈব যৌগ ইথেন, ইথানল, প্রোপেন, প্রোপানল, সবগুলোর ক্ষেত্রে দেখো কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আর অসম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে কার্বন কার্বন দুটি কার্বন পরমাণু একটি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। দেখো, ত্রিবন্ধনের ক্ষেত্রে কি হবে? ত্রিবন্ধনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে হলো একটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন সবসময় সবার আগে ফার্স্টে হয়, কিন্তু যদি তোমার দুইটা বন্ধন থাকে হবে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে একটা সিগমা বন্ধন, অপর দুইটা পাই বন্ধন। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে ইথিন, আমরা কি বলছি? অ্যালকিনের ইথিন। আর অ্যাসিটিলিন বা ইথাইন, এই যে কার্বন কার্বন এই জায়গায় ত্রিবন্ধন আছে। আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকার কারণে এগুলো হয়েছে কি অসম্পৃক্ত জৈব যৌগ। এখন 2 নাম্বার দেখো, এগুলো আমরা কি পড়লাম? এগুলো পড়লাম আমরা অ্যালিফেটিক যৌগের শ্রেণী বিভাগ পড়লাম। নিচে তোমাদের একটা ছক দেখাই, এই ছক দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, জৈব যৌগ কয় ধরনের? 2 ধরনের, মুক্ত শিকল বা অ্যালিফেটিক জৈব যৌগ, আরেকটা হলো বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। তাহলে মুক্ত শিকলের ভিতরে কি আছে?
দেখো মুক্ত শিকল জৈব যৌগ আবার দুই ধরনের, একটা হলো সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ কি হয়? কার্বন কার্বন একক বন্ধন। অসম্পৃক্ত যৌগ কি হয়? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আর বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ, একটা আছে কার্বোসাইক্লিক যৌগ, একটা আছে হেটারোসাইক্লিক যৌগ। দেখো বদ্ধ শিকল বা বলয়াকার, এটা বলছিলাম মানে প্রথম কার্বন আর শেষ কার্বনটা যুক্ত থাকে। একটা হলো কার্বোসাইক্লিক যৌগ। দেখো কার্বোসাইক্লিক যৌগ কাদের বলে? যাদের সবগুলো পরমাণুতে কার্বন থাকবে। আর একটা হেটারো, মনে রাখবে হেটারো মানে হলো ভিন্ন। এই হেটারো শব্দটা অর্থ হইল ভিন্ন। অনেক জায়গায় জীববিজ্ঞান বলো, সব কেমিস্ট্রি, সব জায়গায় তুমি হেটারো শব্দটা পাবা। আর হেটারো শব্দের অর্থ কি? ভিন্ন। হেটারোসাইক্লিক যৌগ তার মানে কি? এই জৈব যৌগটাই তো কার্বনের রসায়ন। এখন হেটারো বলতে কার্বন ছাড়া, মানে কার্বনের সাথে আলাদা একটা কিছু যুক্ত থাকবে, সেইটাই হয়ে যাবে হেটারোসাইক্লিক যৌগ। দেখো এইখানে আবার আছে কার্বোসাইক্লিক যৌগের ভিতরে আছে অ্যালিসাইক্লিক। এই অ্যালি বলতে কি বোঝায়? অ্যালি মানে তোমার সেইটা অ্যারোমেটিক হইব না। দেখো অ্যালিসাইক্লিক যৌগ আর হলো অ্যারোমেটিক যৌগ। হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। আচ্ছা অ্যালিফেটিক অ্যারোমেটিক তো সবাই আশা করি জানো। যেমন অ্যালিফেটিক যৌগ তোমার এইগুলা যে যৌগটা দেখতেছো এটা হলো অ্যালিফেটিক যৌগ। মূলত হলো অ্যালিফেটিক যৌগতে বদ্ধ শিকল খুব কম হয়। এই যে ব্যতিক্রম আছে এইগুলা তোমার নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, সাইক্লোপ্রোপেন। কিন্তু আবার এই যে অ্যারোমেটিক যৌগ কখন হয়? দেখো এই বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এটার অ্যারোমেটিক যৌগ হওয়ার কয়েকটা শর্ত আছে, হ্যাকেল তত্ত্ব নামে পরিচিত, ওইগুলা আছে, সামনে পড়লে পরে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত তুমি এই মানে যেটুকু পড়াইতেছি এইটুকু সম্পর্কে তোমরা ধারণা নাও। একবার তোমার যৌগ রসায়নটা যদি কমপ্লিট হয়ে যায় তখন একটা ফুল ধারণা হয়ে যাবে। তারপরে তোমরা মানে পরে যদি আরেকবার রিভিশন দাও তখন দেখবে সব পারতেছো। আগে একটা ধারণা ইম্পর্টেন্ট। দেখো তাহলে এইটুকু যদি বুঝে থাকো, এই যে এইগুলা লাগবে। দেখো এই জায়গায় দাগানো আছে হেটারোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ কোনগুলা? ইথিলিন অক্সাইড, ফিউরাম, থায়োফিন, পাইরোল, পিরিডিন, এইগুলার উদাহরণ মনে রাখতে হয়। তারপর অ্যারোমেটিক যৌগ বেনজিন, ফেনল, নেপথালিন। অ্যালিসাইক্লিক যৌগ সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, এগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো জৈব যৌগের বন্ধনের প্রকৃতি। কার্বন শিকলের সমযোজী বন্ধন 3 ধরনের হতে পারে। এই কার্বন শিকলের সমযোজী বন্ধন কয় ধরনের হতে পারে? 3 ধরনের। একটা হলো কার্বন কার্বন একক বন্ধন, তারপর কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এই যে কোন অণুতে আছে দেখো, ইথেন অণুতে থাকে কার্বন কার্বন একক বন্ধন, ইথিলিন অণুতে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যাসিটিলিন বা ইথাইন অণুতে থাকে কার্বন কার্বন ত্রিবন্ধন, এইগুলো। তারপর সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য, এখন সমযোজী বন্ধন কি, এটা একটা প্রশ্ন থাকতে পারে কারো কারো। দেখো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, মনে রাখবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা তোমার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য দুটি তত্ত্ব রয়েছে, সমযোজী বন্ধনের ইলেকট্রনিক তত্ত্ব আর আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। এইটুক জানলেই হবে। পরবর্তীতে এই সব জায়গা থেকে তোমার প্রশ্ন কোনোদিনও হয় নাই এরকম। দেখো এই যে সব কার্বন কার্বন কত যোজী? এটা আছে সব জৈব যৌগে কার্বন চতুর্যোজী অবস্থায় থাকে। মানে মিথেনে কি আছে? CH4, মানে চতুর্যোজী হওয়ার কারণেই কার্বনের সাথে কয়টা, এই তোমার 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। দেখো মিথেন অণুর এগুলা খুব ইম্পর্টেন্ট না, শুধু দাগানো লাইনগুলো দেখবে, দেখলে পরে এই জায়গা থেকে নৈবিত্তিক আর কি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি ইম্পর্টেন্ট অংশটুকু শুধু দেখে দিতেছি। আধুনিক অরবিটাল অধিক্রমণ মতবাদ ও সমযোজী বন্ধনের প্রকারভেদ, এটা তোমরা প্রথম কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারে এই বিষয়ে বিস্তার আলোচনা করা আছে, ওইখানে এটা ক্লিয়ার করব যদি আমি তোমাদের কোনো সময় পড়াই। আর যে যেখানে পড়তেছো সেখানে তো পড়াইছে, সমস্যা নেই, পড়াবে আর কি। দেখো এই সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলা যদি পড়ে থাকো তাহলে বুঝবা আর কি, না পড়লে সমস্যা নাই, টেনশন করার কারণ নাই, এখন অনেক সময় আছে। দেখি এটা না, এখন আমি সরাসরি তোমাদের অ্যালকেনে চলে অ্যালকেনে না, দেখি দেখো সামনে কি আছে। ও এইখান থেকে একটা ইথেন, ইথিন, ইথাইন অণুর গঠন, বন্ধনগণ, এগুলো তোমাদের কিছুই লাগবে না, শুধুমাত্র এই যে এইটুকু মনে রাখবে। কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0. কার্বন কার্বন একক বন্ধনের
তোমার বন্ধন দূরত্ব 0.154, শুধুমাত্র কার্বনেরটা মনে রাখলেই হবে। তারপর কার্বন আর কার্বনের দ্বিবন্ধনের দূরত্ব 0.134, এখানে কি আছে 154, এখানে 134। আর হলো ইথাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব 0.120, এটা একটু মনে রাখতে হবে। আরেকটা হলো তোমার আছে বেনজিনে, এরকম একটা প্রশ্ন হয়, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, সেইটা মনে রাখবা 0.1 0.139 ন্যানোমিটার। এটা হলো বেনজিনে কার্বন কার্বন বন্ধনের দূরত্ব। আচ্ছা, পরবর্তী অংশে এই যে এইখানে তোমাদের প্রথমে আসছে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। এখন দেখো সমগোত্রীয় শ্রেণী বলতে তোমরা কি বুঝো? দেখো এই যে তোমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন শ্রেণীর সদস্য রূপে মিথেন, তারপরে ইথেন, প্রোপেন, বিউটেন প্রভৃতি যৌগের ধর্মসমূহ জেনেছো। দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই যৌগগুলোকে সমগোত্রীয় শ্রেণী কিসের জন্য বলা হইতেছে? দেখো সবার একটা নির্দিষ্ট কার্যকরী মূলক আছে, মানে নির্দিষ্ট সংকেত আছে। সংকেতটা কি? CnH2n+2। এটা কিসের সংকেত? অ্যালকেনের সংকেত, আশা করি সবাই জানো। এই CnH2n+2, তাহলে সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবে যে একটা নির্দিষ্ট সংকেত দ্বারা সবগুলো মৌলকেই নির্দেশ করানো যায়। তারপরে আবার দেখবে তুমি এই যে পরপর দুটি মৌলের একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন মূলক হলো এইটা, যেমন দেখো মিথেন আর ইথেন, এইটার ভিতরে দেখো মিথেন আছে কয়টা? একটা কার্বন, 4টা হাইড্রোজেন। ইথেন আছে কি? 2টা কার্বন আর হলো 6টা হাইড্রোজেন। একটু লক্ষ্য করো, দুইটার ভিতরে কার্বন কয়টা বেশি আছে? কার্বন একটা বেশি আছে। আবার হাইড্রোজেন কয়টা বেশি আছে? হাইড্রোজেন 2টা বেশি আছে। এই মানে এই মূলকটাই দেখো বলে পাশাপাশি দুইটার ক্ষেত্রে বেশি থাকে, মানে পাশাপাশি দুইটি মূলের ক্ষেত্রে তোমার মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তারপর তুমি দেখো ইথেন আর প্রোপেন, এই দুইটার ক্ষেত্রে যদি লক্ষ্য করবে দেখবে এই CH2 মূলকটারই পার্থক্য আছে। আর যাদের মধ্যে নাকি পাশাপাশি দুইটি মূলকের এই মিথিলিন মূলকের পার্থক্য থাকে, আবার একই কার্যকরী সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যেমন CnH2n+2 অ্যালকেনের ক্ষেত্রে CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2 প্রকাশ করা যায়, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। ঠিক আছে, সমগোত্রীয় বা হোমোলোগাস শ্রেণী বলে। এই যে এখানে দেখো, এইখানে দেখো এই যে বলা আছে এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তারপর প্রত্যেক সমগোত্রক শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যে নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। এইটা তোমরা ওই যে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, কিটোন এগুলো পড়ার সময় পাবো। কার্যকরী মূলকের পার্থক্য থাকে এদের। তারপর সমগোত্রকের কয়েকটি সাধারণ প্রস্তুতি থাকে, মানে তুমি যদি একটা ল্যাবে প্রস্তুত করতে যাও তখন দেখবে প্রায় সবগুলাই সেম প্রকৃতির। একটা সমগোত্রীয় শ্রেণীর সবগুলা মূল তৈরি করতে প্রায় সেম প্রসেসই ফলো করতে হয়। এই যে এইখানে এই সবটা একটু যারা নতুন আছে তারা দেখতে পারো। যেমন দেখো অ্যালকেনের সংকেত CnH2n+2। এই যে এখানে যদি C সমান তুমি 1 বসাও তাহলে দেখো কত হয়, মিথেন, 2 বসালে ইথেন, 3 বসালে প্রোপেন। অ্যালকিনের ক্ষেত্রে 1 বসালে অ্যালকিন, এইখানে একটা মনে রাখবে, অ্যালকিনে কিন্তু 1 বসানো যাবে না। অ্যালকিনে কোনো মিথিন বলতে কিছু নাই, এখানে n=2 থেকে শুরু হবে। যেমন n=2 বসালে হবে C2H4 ইথিন, 3 বসালে হবে প্রোপিন, 4 বসালে বিউটিন। আর অ্যালকাইনের ক্ষেত্রে একইভাবে 2 মানে 1 বসবে না, এই ক্ষেত্রে 2 থেকে শুরু হবে। ইথাইন, প্রোপাইন, বিউটাইন। তারপর অ্যালকোহলের ক্ষেত্রে সংকেত CnH2n+2 OH, মিথানল, ইথানল, প্রোপানল। তারপরে অ্যালডিহাইডের ক্ষেত্রে
ইথানেল, প্রোপানেল, এগুলো দেখবে। অ্যালডিহাইডের তোমার কার্যকরী মূলক হলো CH_O, তারপরে অ্যালকোহলের OH, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের COOH, অ্যামিনের NH2। ঠিক আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এইখানে তোমার কার্যকরী মূলক আবার সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। কার্যকরী মূলক দেখো, দাগানো লাইনগুলো দেখবে, আর যেটুকু গুরুত্বপূর্ণ আমি বলে দিতেছি। কার্যকরী মূলকই কোনো সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে। দেখো এই কথাটা কি বললো, কার্যকরী মূলক। আচ্ছা, কার্যকরী মূলক কি তা আগে দেখো। জৈব যৌগের কার্যকরী মূলক হলো ওই যৌগের অনুস্থিত বিশেষ পরমাণু বা মূলক বা যা ওই সব জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচালক সব সমগোত্রকের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে। দেখো এখানে কি বলছে, কার্যকরী মূলক হলো এমন একটি বিশেষ পরমাণু বা মূলক যা জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। তোমার জৈব যৌগ তো রাসায়নিক বিক্রিয়া করে, এই পুরো রাসায়নিক বিক্রিয়াটাই মূলক করে, নিয়ন্ত্রণ করে তোমার কার্যকরী মূলক এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক। মানে তোমার যদি মনে করো 5টা যৌগ দেওয়া আছে, 5টা যৌগে OH আছে, ওই OH-টা কিন্তু কার্যকরী মূলক, আর 5টা যৌগে OH থাকার ফলে তার একটা সমগোত্রীয় হয়েছে, সেইটাই বলছে এরা। এইটা তোমার সংজ্ঞা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, কলেজ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো এইটু ঠিক আছে। তারপরে এই যে তোমার এই জায়গা আছে, অ্যালকিনের কার্যকরী মূলক কিরকম, এই গাঠনিক সংকেত, এই দুইটা লাগবেই। দেখো অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। অ্যালকোহল OH মূলক থাকবে। হ্যালো অ্যালকেন হ্যালাইড মূলক, অ্যামিনো মূলক থাকবে। অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড মূলকের গাঠনিক সংকেতটা দেখবে। তারপরে কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এস্টারটাও দেখে রাখো, মাঝে মাঝে আসে মানে নৈবিত্তিকে, কিন্তু এস্টার বেশি গুরুত্বপূর্ণ না। আগে যেগুলো বললাম ওইগুলো গুরুত্বপূর্ণ। অ্যামাইডও বেশি গুরুত্বপূর্ণ না, নাইট্রেল বেশি গুরুত্বপূর্ণ না, এই প্রথম ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এই অ্যালকেন যৌগ অণুর কোনো বিশেষ কার্যকরী মূলক নেই, এইটা মানে মাথায় রাখতে হবে। অ্যালকেনের কোনো বিশেষ কার্যকরী মূলক নেই। আচ্ছা, এই পর্যন্ত তোমরা যদি একটু বুঝতে থাকো, যদি একটু উপকার হয় তাহলে ভালো। আর তোমরা এই পর্যন্ত রিডিংটা করে ফেলবে। আর জৈব যৌগের নামকরণ এটা তো আচ্ছা আমি এইভাবে দেওয়ার ট্রাই করব, কিন্তু এটা হলো বোর্ড ছাড়া একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, তো যত দূর দেখানো যায় আমি চেষ্টা করব। এই পর্যন্ত সবাই পড়ে ফেলো। আগে হলো তোমাদের মানে বই সম্পর্কে একটা পরিচিতি লাভ করতে হবে, তারপরে দেখবা পড়লেই বুঝতে পারবে। প্রথমে পড়ার সময় সবকিছু বোঝা যায় না, এটা মাথায় রাখতে হবে। একবার পড়লে কিছুই বোঝা যাবে না। তুমি একবার পড়লে তোমার সর্বোচ্চ 20% মনে থাকবে, সেকেন্ড টাইম 50%, তারপরে এইভাবে খালি বাড়তেই থাকবে। সো বেশি বেশি পড়তে হবে। আর যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত তোমরা বাসায় রিডিং করে নেবে। ওকে, আজকে এই পর্যন্তই।